আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষায় পূর্ণমান থাকবে 70 এবং এর জন্য তোমার সময় হবে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে ফাইনাল পরীক্ষার বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী টাইপের কোন কোন প্রশ্ন আসতে চলেছে। তবে তারও আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো তোমাদের যেটা আসতে পারে সেটা প্রথম যে চ্যাপ্টার সাধারণ যন্ত্রসমূহ, এখান থেকে এমসিকিউ থাকবে 3টে, 1 নম্বর প্রশ্ন থাকবে 2টো, 2 নম্বর প্রশ্ন থাকবে 1টা, 3 নম্বর প্রশ্ন থাকবে 1টা, মোট 10 নম্বর থাকবে। তারপরে যেটা আছে বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ, এখানে দেখো এমসিকিউ থাকছে 3টে, 2টো থাকছে 1 নম্বর প্রশ্ন, 1টা থাকছে 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে 1টা, মোট থাকছে 10। ঠিক তেমনি কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ থেকেও কিন্তু একইভাবে 10 নম্বর থাকছে। এবার বর্জ্য পদার্থ থেকেও একইভাবে 10 নম্বর, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ থেকেও 10 নম্বর, মাপযোগ ও পরিমাপ থেকেও 10 নম্বর, তারপরে বল ও শক্তির প্রাথমিক ধারণা থেকেও 10 নম্বর, মোট তোমাদের 70 নম্বর পরীক্ষা। তার মধ্যে এমসিকিউ থাকছে তোমাদের 21টা, 1 নম্বর প্রশ্ন থাকে 14টা, 2 নম্বর প্রশ্ন থাকে 7টা, 7 × 14, 3 নম্বর প্রশ্ন থাকে 7টা, 3 × 7 = 21। এইভাবে তোমাদের মোট 70 নম্বর এখানে করা হচ্ছে। প্রথমে দেখো যেটা বললাম 21টা এমসিকিউ থাকবে, যে কোনো 21টা করতে হবে। প্রথম প্রশ্ন, অচল অস্থিসন্ধি দেখা যায় কোথায়? এখানে হবে করটিতে। হাতের বুড়ো আঙুল করটি নাকি কাঁধে নাকি হাঁটুতে? তো ওটা হবে করটিতে। তারপরে প্রশ্ন দেখো, আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে, এটা উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে সঠিক উত্তর। তারপরটা দেখো, স্কুলে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় যে সরল যন্ত্রটি ব্যবহৃত হয় সেটি হলো কি? এটা হচ্ছে কপিকল। তোমরা নিশ্চয়ই সকলে পতাকা উত্তোলন দেখেছো এবং সেখানে কপিকলের ব্যবহারও তোমরা দেখেছো। তারপর দেখো, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা তোমরা সকলেই জানো। তারপরে দেখো, উষ্ণতার একক কি? উষ্ণতার একক হচ্ছে কেলভিন। তারপর প্রশ্ন, পাখিদের আচার আচরণ নিয়ে লিখেছেন যে বিজ্ঞানী, তিনি হলেন সালিম আলী। তারপরে দেখো 7 নম্বর, রক্তের জীবাণুকে ধ্বংস করে যে রক্তকণিকা তার নাম, এটা হচ্ছে উত্তর হবে শ্বেত রক্তকণিকা। তারপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে 8 নম্বরের, আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা কি থেকে পাই? উত্তর হবে সূর্য থেকে। আমরা জানি সূর্যই হচ্ছে সকল শক্তির উৎস। তারপর 9 নম্বর দেখো, পটাশিয়ামের চিহ্ন হলো কে? তারপরে দেখো 10 নম্বর, চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ কি হবে? বলের পরিমাণ বাড়বে। তারপরটা দেখো, প্রদত্ত যেটি লব্ধ রাশি সেটি হলো আয়তন। তারপরটা দেখো 12 নম্বর, যৌগিক পদার্থটি হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের যেটা চিহ্ন সেটা যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তারপরে 13 নম্বর দেখো, সাধারণ তাপমাত্রায় উবে যায় কে? ন্যাপথলিন। তারপরে 12 নম্বর দেখো, স্ক্রুয়ের গায়ে যে ধাতব পেঁচ থাকে তা হলো নততল। পরের প্রশ্ন, জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো শ্যাওলা। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 16 নম্বর, যন্ত্রে তেল রং লাগানো হয় জং পড়া রোধ করতে। পরেরটা দেখো, দৈর্ঘ্য হলো একটি প্রাথমিক রাশি। পরের প্রশ্ন, একটি ইটের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক, অর্থাৎ যেটা একক হবে তার কিউব। তারপরে দেখো 19 নম্বর প্রশ্নটা দেখো, এসআইতে বলের একক হলো নিউটন। তারপরে 20 নম্বর, খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা একমুখী। তারপরে দেখো যেটা আছে 21 নম্বরটা সেটা হচ্ছে, প্রতিটি টপিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদেহের দেহ গঠনের কাজে লাগে। তারপর একটা প্রশ্ন এটা আছে, সকল গতিশীল বস্তুর গতি কি হবে? আপেক্ষিক গতি। চলে আসছি পরের প্রশ্ন, প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি ধাতু কিন্তু তাপের সুপরিবাহী? এটা হচ্ছে অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, এটা হচ্ছে গ্রাফাইট। আচ্ছা, এখানে তোমাদের প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার 3টে জেনে রাখবে, এর মধ্যে একটা তোমাদের আসবেই। তারপরটা দেখো, হাইড্রোজেন সালফাইড যৌগের সংকেত H2S। পরের প্রশ্ন,
আগুন জ্বালাতে সাহায্য করে কে? অক্সিজেন। তারপরে দেখো, তারপর প্রশ্ন, জৈব অভঙ্গুর একটি বর্জ্য পদার্থ হলো প্লাস্টিকের প্যাকেট। এবার চলে আসছি 2 দাগের যে প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 14টি তোমাদেরকে দেখালাম, এখানে 14টি যে 2 দাগের প্রশ্ন, এই প্রশ্ন দেখে নাও। প্রথম যে প্রশ্ন, তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন। উত্তর হবে, আমার মা রান্না করার সময় ব্যবহার করেন সাঁড়াশি। এটি কিন্তু একটি সরল যন্ত্র। তারপরে দেখো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর লিখবে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে দেখো 3 নম্বর, এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতা তরল। উত্তর হচ্ছে গ্যালিয়াম, ঘরের উষ্ণতা তরল। 4 নম্বর, কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? উত্তর হচ্ছে কপিকল ব্যবহার করে কুয়ো থেকে জল তুলতে সুবিধা হয়। অথবা এর সঙ্গে আসতে পারে, সাইকেলের মধ্যে অনেকগুলি সরল যন্ত্র থাকে, এর মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো ও সেটি কী ধরনের সরল যন্ত্র লেখো। তো এর উত্তর তোমরা লিখবে চাকা, এবং চাকা হলো চক্র ও অক্ষদণ্ড। তারপরে দেখো 5 নম্বর, ঘরের দৈর্ঘ্য প্রস্থ এর সঙ্গে আর কি জানা থাকলে একটি ঘরের মধ্যে কত আয়তনের বায়ু আছে তা মাপা যাবে। আমরা জানি আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এটা সঠিক উত্তর হবে উচ্চতা। তারপরে প্রশ্ন দেখো, চট কি ধরনের বর্জ্য পদার্থ? উত্তর লিখবে, চট হলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। 7 নম্বর দেখো, ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে একটি ক্লোরিন অণুর সংকেত কি হবে? উত্তর হবে Cl2, 2টা হবে নিচের দিকে, নিচে হয়ে গেছে, উপরে হয়ে গেছে, নিচে হবে। তারপর দেখো, শূন্যস্থান পূরণ করো। দৈর্ঘ্য যদি স্কেল হয় তরলের আয়তন কি হবে? অর্থাৎ দৈর্ঘ্য যদি স্কেল দিয়ে মাপা হয় তাহলে তরলের আয়তন কি দিয়ে মাপা হয়? উত্তর হচ্ছে আয়তন মাপার চোঙ। তারপরটা দেখো, চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হলো কি হবে? সঠিক উত্তর হচ্ছে DDT। পরের প্রশ্ন, পিঁপড়েদের সমাজে দাসী, সৈন্য আর শ্রমিক সবাই আসলে কার মেয়ে? এটা হচ্ছে রানীর মেয়ে। তারপরে দেখো, শূন্যস্থান আসতে পারে, মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামের একটি দণ্ড। উত্তর হবে নোডোপড। তারপরটা দেখো, জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য। এটা ঠিক না ভুল? উত্তর হচ্ছে ঠিক। তারপরটা দেখো কি আছে, সরি এখানে একটা প্রশ্ন, এটা ভুল হয়ে গেছে, এটা জলবিদ্যুৎ হবে না, এটা সৌরবিদ্যুৎ হবে। ঠিক আছে, এটা সৌরবিদ্যুৎ হবে। সৌরবিদ্যুৎ তৈরিতে, যেটাকে আমরা সোলার পাওয়ার বলি, সোলার এনার্জি বলি, প্রশ্নটা এরকম হবে। বোঝা গেছে? তারপরটা দেখো, দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়? তো এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। তারপরটা দেখো, দৈর্ঘ্যের এসআই একক কি? উত্তর লিখবে, দৈর্ঘ্যের এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক হলো মিটার। তারপরটা দেখো 15 নম্বর প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর লিখবে, মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো সেপিয়েন্স। পরের প্রশ্ন দেখো, এবার দেখো 2 দাগের প্রশ্নগুলো হয়ে গেল। এবার 3 দাগের যে প্রশ্ন আসবে, অর্থাৎ এই প্রশ্নগুলো, অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন, যে কোনো 7টা করতে হবে, যে কোনো 7টি, 7 দুগুণ 14। প্রথম প্রশ্ন, আমাদের আশেপাশে আমরা সাধারণত কোন কোন জাতের কাককে দেখতে পাই? এর উত্তর তোমরা লিখবে, সাধারণ কাক, রেভেন ও ভারতীয় জংলি কাক, যাদের ধূসর ঘর থাকে। এই প্রজাতির কাকগুলো আমাদের সাধারণত চারপাশে দেখতে পাই। 3.2 দেখো, জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়? এর উত্তর লিখবে, জল ও বালির মিশ্রণ থেকে যে যে উপায়ে বালিকে পৃথক করা যায় সেগুলি হলো পরিস্রাবণ। এই প্রক্রিয়াতে ফিল্টার কাগজের সাহায্যে জল ও বালির দ্রবণ থেকে বালিকে ছেঁকে নেওয়া যায়। আর থিতানো দিয়ে লিখবে, বালি ও জলের দ্রবণকে কিছুক্ষণ রেখে দিলে বালি জলের নিচে থিতিয়ে পড়ে। এবার ওপরের পরিষ্কার জল ঢেলে নেওয়া যায়, এক্ষেত্রে বালিকে সম্পূর্ণভাবে পৃথক করা যায়। এছাড়াও কাপড়ের সাহায্যে ছেঁকে বালিকে জল থেকে আলাদা করা যায়। তারপরে প্রশ্ন দেখো, 3.3 প্রশ্ন, 0.009 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো। আমরা সকলেই জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ চাপ সমান 90/0.09 নিউটন পার বর্গমিটার। চাপ সমান 1000 নিউটন পার বর্গমিটার। এবার দেখো এখানে কি হলো, উত্তর বেরিয়ে গেল 1000 নিউটন পার বর্গমিটার। তারপরে দেখো 3.4, রক্তের কাজগুলি কি? এর উত্তর তোমরা লিখবে, রক্তের কাজগুলি হলো 1. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। 2. হরমোন, উৎসেচক, খাদ্যকণা ইত্যাদি কোষে কোষে পৌঁছে দেওয়া। 3. রক্ত তরল যোগ করা হওয়ায় বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা। 4. রোগ জীবাণু ধ্বংস করা রক্তের শ্বেত রক্তকণিকার কাজ। 3.5 দেখো, ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখবে, ভোতা ছুরির ভোতা প্রান্তের ক্ষেত্রফল ধারালো ছুরির প্রান্তের চেয়ে বেশি। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল,
অর্থাৎ চাপ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাই ভোঁতা ছুরিতে, এটা ছুরি হবে, ভোঁতা ছুরিতে একই বল প্রয়োগ করলেও চাপ কম প্রযুক্ত হয়, ফলে ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত। 3.6 দেখো, মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায়? উত্তর লিখবে বাম অলিন্দ ও ডান অলিন্দ দ্বারা রক্ত পূর্ণ হলে সংকুচিত হতে শুরু করে, তখন বাম নিলয় ও ডান নিলয় প্রসারিত হতে শুরু করে, তখন ডান অলিন্দের রক্ত ত্রিপত্র কপাটিকার মধ্যে দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত দ্বিপত্র কপাটিকার মধ্যে দিয়ে বাম নিলয়ে পৌঁছায়। তারপর প্রশ্ন দেখো 3.7, জলে গোলার পর চিনিকে আর চোখে দেখা যাচ্ছে না, কি পরীক্ষা করলে তুমি বলতে পারবে যে চিনি হারিয়ে যায়নি, ওই দ্রবণেই আছে? উত্তর লিখবে ঊর্ধ্বপাতন বা কেলাসন পরীক্ষা দ্বারা প্রমাণ করা যাবে যে জল ও চিনি দ্রবণের মধ্যে আছে, হারিয়ে যায়নি। পরের প্রশ্ন দেখো, বিভিন্ন প্রাণীদের থেকে জামাকাপড় তৈরির উপাদান পাওয়া যায়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো উত্তর লিখবে বর্তমানে বিভিন্ন প্রাণীর দেহের অংশ দিয়ে খুব দামি দামি পোশাক তৈরি হয়। সিল্কের উন্নত মানের বস্ত্র, শীতের দিনে ব্যবহার করা গরম পোশাক কিংবা চামড়ার জ্যাকেট বর্তমানে তৈরি হওয়া কোনো না কোনো প্রাণীর দেহের অংশ থেকে। নিচের ছকে বিভিন্ন প্রাণীদের থেকে জামাকাপড় তৈরির উপাদান এর একটি তালিকা দেওয়া হলো। তো দেখো এখানে ভাগ আছে, এখানে জামাকাপড় তৈরির উপাদান আর প্রাণীজ উৎস। রেশম বা সিল্ক, এটা কোথা থেকে পাওয়া যায়? রেশম মথ এর কোকুন বা গুটি থেকে। পশম বা উল, ভেড়া ছাগল বা ও খরগোশের পশম থেকে। চামড়া বা লেদার, গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদির চামড়া থেকে। লোমযুক্ত দেহত্বক বা ফার, এটা হচ্ছে ভেড়া ছাগল ইত্যাদির লোমযুক্ত দেহত্বক। তারপর দেখো 4 দাগের যে প্রশ্ন, 3-4টি বাক্যে উত্তর দাও। এখানেও যে কোনো 7টি। এ দেখো এই যে প্রশ্ন দেখতে হবে, বড় প্রশ্ন যেগুলো দেখো, এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। প্রথম প্রশ্ন, শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? এর উত্তরে তোমরা লিখবে শ্রমিক মৌমাছিরা মৌচাক বানায় ও তাকে মেরামত করে। শ্রমিক মৌমাছিরা ডানা নেড়ে মধু থেকে বাড়তি জল ছড়িয়ে দেয়। মৌচাককে শত্রু থেকে বাঁচায়, তাদের হুল ফুটিয়ে। শ্রমিক মৌমাছিরা বাচ্চা ও সদ্যজন্ম মৌমাছিদের দেখভাল করে। এছাড়াও শ্রমিক মৌমাছিরা আরও অনেক কাজ করে। তারপর দেখো 4.2, জলে দ্রবীভূত হওয়ার পর নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে। এই কাজে কোন পদ্ধতিটি পরিশ্রাবণ না পাতন না অনুপযুক্ত এবং কেন? নুন জল থেকে নুন ও জলকে আলাদা করতে দুটো পদ্ধতির মধ্যে পাতন হচ্ছে উপযুক্ত পদ্ধতি, কারণ পরিশ্রাবণ পদ্ধতিতে জলে অদ্রবণীয় সূক্ষ্মকণাকে ফিল্টার কাগজ দিয়ে পৃথক করা যায়, কিন্তু নুন জলে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায় বা আণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। তো এই ছবিটা তোমরা এঁকে দিবে, ভালো করে দেখে নাও, ছবিটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে তারপরে লিখবে আংশিক পাতন প্রক্রিয়ায় জলকে ধীরে ধীরে বাষ্পে পরিণত করা হবে এবং সেই বাষ্পকে পুনরায় শীতল করার মাধ্যমে জলে পরিণত করা হয়। উপরের চিত্রের ন্যায় একটি পাত্রে জল জমা হবে এবং শেষ পর্যন্ত মূল পাত্রে নুন পড়ে থাকবে। তারপরের যে প্রশ্ন 4.3 দেখো, স্ট্রেপ্টোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। উত্তর লিখবে বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যাদের বিভিন্ন রোগ জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয়। এদের থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস হলো এমনই এক ধরনের ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টারও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক আর পরজীবী নাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এই রকমই কয়েকটা ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। 4.4 দেখো, মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে? উত্তর লিখবে মানবদেহে শ্বাসবায়ু গ্রহণ করাকে প্রশ্বাস এবং শ্বাসবায়ু ত্যাগ করাকে নিঃশ্বাস বলে। প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া ঘটানোর জন্য মানবদেহে রয়েছে মধ্যচ্ছদা ও পাঁজরের মধ্যবর্তী পেশি। দিয়ে তোমরা মানুষের শ্বাসতন্ত্রের এই ছবিটা তোমরা এঁকে দেবে, ছবিটা ভালো করে দেখে নাও। দিয়ে লিখবে মধ্যচ্ছদা যখন সংকুচিত হয়ে নিচের দিকে নামে তখন বক্ষগহ্বর প্রসারিত হয়ে ফুসফুসে বায়ুর প্রবেশ করে, অর্থাৎ প্রশ্বাস প্রক্রিয়াটি ঘটে। আবার মধ্যচ্ছদা উপরে উঠলে বক্ষগহ্বর আগের অবস্থায় ফিরে আসে, তখন ফুসফুসের উপর চাপ পড়ে, ফলে ফুসফুস মধ্যস্থ বায়ু বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ নিঃশ্বাস প্রক্রিয়াটি ঘটে। 4.5 সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করো। উত্তর লিখবে সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে বা উদ্ভিদ দেহে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। বহু কোটি বছর আগে গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর ধরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। পেট্রোলিয়াম থেকেই আমরা ডিজেল, পেট্রোল বা কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই। তাহলে কয়লা বা পেট্রোলিয়াম জড়ো হওয়া শক্তির উৎস হলো সূর্য, অর্থাৎ সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি। পরের প্রশ্ন 4.6
বল বলতে কী বোঝো ব্যাখ্যা করো। উত্তর লিখবে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল অথবা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা তা করার চেষ্টা করা হয় তাকে বল বলে। বস্তুর আকার আয়তন পরিবর্তন করার জন্য বল প্রয়োগ করতে হয়। সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। চলে আসছি পরের প্রশ্ন, একটি তৃণভূমির খাদ্যজালের উদাহরণ দাও। উত্তর লিখবে একটি তৃণভূমির খাদ্যজালের উদাহরণ হলো কোনো একটি তৃণভূমির খাদ্য শৃঙ্খলে ঘাস ফড়িং দ্বারা ঘাস ফড়িং গিরগিটি বাজ পাখি কর্তৃক ভক্ষিত হয়। আবার অপর একটি খাদ্য শৃঙ্খলে ঘাস ফড়িং কর্তৃক ঘাস ফড়িং ব্যাং সাপ দ্বারা এবং সাপ বাজ পাখি দ্বারা ভক্ষিত হয়। আবার ঘাস ফড়িংয়ের অনুপস্থিতিতে ঘাস খরগোশ দ্বারা এবং খরগোশ বাজ পাখি দ্বারা ভক্ষিত হয়ে তৃতীয় একটি খাদ্য শৃঙ্খল গঠন করে। আবার ঘাস ইঁদুর সাপ দ্বারা এবং সাপ বাজ পাখি দ্বারা ভক্ষিত হয়ে আরও একটি খাদ্য শৃঙ্খল গঠন করে। এইভাবে দেখা যাচ্ছে তৃণভূমির বাস্তুতন্ত্রে ঘাসকে কেন্দ্র করে মোট 4টি খাদ্য শৃঙ্খল গঠিত হয়, যা জালের ন্যায় জটিল আকৃতি বা খাদ্যজাল গঠন করেছে। এবার দেখো আরও কিছু প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট, 4.8 এগুলো তোমাদের মডেল প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। তোমাকে একটি 10 সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দেওয়া হলো, তা দিয়ে 1 মিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্য কীভাবে মাপবে। 4.9 তোমার বাড়ির বর্জ্য পদার্থগুলিকে তুমি কিভাবে আবার ব্যবহার করতে পারো। 4.10 যে বাড়িতে খুব বয়স্করা থাকেন তাদের বাড়িতে দোতলায় ওঠা সিঁড়িটা কেমন বানালে বয়স্কদের ওই সিঁড়িতে উঠতে কষ্ট কম হবে, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। তো এই ছিল তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন এবং তার উত্তর কমন পাবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। তোমাদের বাকি যে 4টে সাবজেক্ট থেকে গেল সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু এই চ্যানেলে নিয়ে আসা হবে, তার জন্য সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও হলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।